পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো দেখো এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 148। আমরা এই ঘরটি সমাধান করব আর অধ্যায় হচ্ছে 15। হ্যাঁ, তো 15 অধ্যায় আজকে পুরোটা সমাধান করব, যতগুলো কাজ আছে। তারপরে 148-এর পরে চলে যাব 149 পৃষ্ঠার এই কাজগুলো সমাধান করব। তারপরে দেখো আমরা চলে যাব পরবর্তীতে 150 পৃষ্ঠায় এই কাজটি সমাধান করব। তারপরে এই যে এই ঘরের মধ্যে কোথায় কি লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 151। তো এটাও সমাধান করে দেখাবো। তারপরে যে 152 পৃষ্ঠা আমাদের এইখানে কোথায় কি লিখতে হবে এটাও আমি সমাধান করে দেখাবো। তারপরে আর দেখো 52 পরে আমাদের প্রশ্নের ভিডিও আছে। তো তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমি প্রশ্নের ভিডিওর জন্য আরেকটা ভিডিও তৈরি করি, একসাথে দুইটা দেখানো যায় না। কাজের ভিডিও আমি আলাদা দেখাই আর প্রশ্নের ভিডিও আলাদা দেখাই। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো 148 পৃষ্ঠা থেকে শুরু করি। দেখো এখানে আমাদের ক নাম্বারে কি লেখা আছে। ক নাম্বার লেখা আছে ভাজেদের আয় ও ব্যয়ের বিবরণী পড়ে নিচের ছকে তালিকাবদ্ধ করি। তো এখানে আছে আয়ের বিবরণ লিখতে হবে, এখানে টাকা লিখতে হবে, খরচের বিবরণী লিখতে হবে আর খরচ লিখতে হবে। এখন মোট আয় যোগ করে এইখানে যত হয়েছে মোট যোগ করে এখানে লিখতে হবে, আর এখানে মোট খরচ কত তা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো এখানে সে একটা রিডিং দিয়েছে, এইটা পরে আমাদের আয় ব্যয় কি হয়েছে সেটা আমরা এর মধ্যে লিখবো। চলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আয়ের খ্যাত, হ্যাঁ, এই যে বাবার নিকট থেকে পাওয়া আয় কত 120 টাকা। তোমরা উপর রিডিং এ দেখলেই বুঝতে পারবা, এইগুলোই দেওয়া আছে। আর মায়ের কাছ থেকে নেওয়া, মায়ের কাছ থেকে নিছে, তার মানে সেটা তার আয় হয়েছে, তাহলে কত হবে 80 টাকা, সে 80 টাকা নিছে। এখন খরচের খ্যাত মানে তার কি কি খরচ হয়েছে, সে খাতা কেনার জন্য 100 টাকা ব্যয় করছে, তাহলে খরচ হয়েছে, খরচের ঘরে 100 টাকা যাবে। কলম কেনার জন্য সে 30 টাকা দিছে, তাহলে 30 টাকা তার খরচ হবে। পেন্সিল কেনার জন্য সে 20 টাকা দিছে, তাহলে 20 টাকা খরচ হবে। আর ড্রয়িং খাতা কেনার জন্য সে 40 টাকা দিছে, তাহলে তার খরচ হয়েছে কত 40 টাকা। এখন এই সব কয়টা যোগ করলে কত হয় 190 টাকা। আর এখানে এই সব কয়টা যোগ করলে কত হয়, এই যে 120 টাকা, 200 টাকা। কারণ 120 আর 80 কত হয় 200 হয়, এই যে 200 এখানকার যোগ নামাইছে। এখন এই আয় থেকে আমাদের ব্যয় যদি আমরা বিয়োগ করি, যেটা হবে সেটা হবে আমাদের নগদ উদ্ধৃত। তো আমাদের আয় ছিল হচ্ছে 200 টাকা আর ব্যয় হয়েছে হচ্ছে এই যে 190 টাকা। এখন 200 টাকা থেকে 190 টাকা চলে গেলে থাকে কত 10 টাকা, তাহলে আয়ের উদ্ধৃত 10 টাকা, আমাদের এখন ওর হাতে আছে 10 টাকা। তো এই ছিল আমাদের এটা সমাধান। তো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা স্কোর করে নিচে চলে যাব। দেখো খ নাম্বারে আমাদের কি লেখা আছে। খ নাম্বার লেখা আছে নিজের আয় ও খরচের খাতার তালিকা অনুযায়ী 1 মাসের জন্য নিচের ছকটি অনুসরণ করে বাজেট তৈরি করি, ঠিক আছে। তো এখানে আয়ের বিবরণী আগের মতোই, টাকা যোগ করে এখানে লিখতে হবে আর খরচের বিবরণী এখানে, ঠিক আছে। আর মানে কি কি খরচ করেছে সেই নাম এখানে লিখতে হবে আর যে টাকা খরচ হয়েছে সেটা এর মধ্যে। তো চলো এটা আমরা উত্তর দেখে নিই। এই যে এইটার থেকে আমরা নিব, ঠিক আছে। ওইটার থেকে বলতে কি ওইখানে রিডিং এ আসলে বুঝাইছে, এই দেখো নিজের আয় ও খরচের কথা বলেছে, মানে তোমার নিজের খরচ কি কি সেটা বলেছে। তোমরা নিজের খরচ মানে কি কি আয়ের বিবরণী তার টাকা এখানে লিখবা, নাম এখানে লিখবা, টাকা এখানে, আর খরচের জন্য কি কি কিনেছো সেটা এখানে লিখবা, তার টাকাগুলো এখানে লিখবা তোমার নিজের। তো চলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর, এটা কিন্তু নিজের খরচের কথা বলেছে, হ্যাঁ, তোমার নিজেরটা দিবা। এই যে বাবার কাছ থেকে পাওয়া 120 টাকা, হ্যাঁ, মানে এটা কিন্তু নিজেদের। তোমরা চাইলে এটাই হুবহু লিখে দিবা, বা তোমরা এখানে 100 লিখতে পারো বা 50 টাকাও লিখতে পারো। তারপরে মায়ের কাছ থেকে পাওয়া 100 টাকা, তাহলে আয় হলো। বড় বোনের থেকে পাওয়া 100 টাকা, তাহলে আয় হলো। তাহলে মোট যোগ করে কত হলো 400 টাকা। এখন খরচের খেয়াত মানে কি কি কাজে তুমি খরচ করছো, যেমন স্কুলের টিফিন খরচ করছো কয় টাকা 100 টাকা, খাতা কিনে খরচ করছো কয় টাকা 100 টাকা, কলম কিনে খরচ করছো 50 টাকা, পেন্সিল কিনে খরচ করছো 50 টাকা, যাতায়াতে খরচ করছো 50 টাকা। এখন সব কটা যোগ করে মিলে হয় 400 টাকা, ঠিক আছে। তাহলে তোমাদের এই হচ্ছে খরচের হিসাব আর এই হচ্ছে আয়ের হিসাব, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো এখানে শুধু আমাদের আয়ের টাকা যোগ করে লিখতে হবে আর খরচের টাকা যোগ করে লিখতে হবে। আগের বার তো এখানে উদ্ধৃত ছিল, মানে আয়ের থেকে ব্যয় বাদ দিয়ে যা হবে সেটা দেখাতে হবে, কিন্তু এখানে কিন্তু সেটা লেখা নাই। তাই আমাদের আয় আর ব্যয়ের খরচ লিখতে বলেছে, আমরা তাই লিখেছি, যা বলেছে তাই। তো এখন আমরা চলে যাব গ নাম্বারে। দেখো গ নাম্বারে বলেছে পূর্বের তালিকা করা বাজেটের বিভিন্ন খাতে খরচের করিমের নতুন কমিয়ে নতুন করে
নিচের ছকে বাজেট তৈরি করি, উদ্ধৃত টাকা খরচ না করে কি করব তা লিখি। তো পূর্বের করা বাজেটের বিভিন্ন খাতের খরচ আমাদের এর মধ্যে লিখতে হবে। পূর্বের পৃষ্ঠে আমরা যা যা লিখেছি ওর বিভিন্ন খরচ আমাদের এর মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো পূর্বের করা, এখন বাবার কাছ থেকে পাওয়া 200 টাকা, মায়ের কাছ থেকে পাওয়া 100 টাকা, বড় বোনের কাছ থেকে পাওয়া 100 টাকা, মানে আগের পৃষ্ঠায় আমরা যা যা করেছি ওই পৃষ্ঠার কথা বলেছে যে পূর্বের খরচ থেকে আমাদের এর মধ্যে লিখতে হবে, হ্যাঁ। আর এই যে টিফিনের খরচ, খাতা খরচ 80 টাকা, কলম খরচ 40 টাকা, পেন্সিল খরচ 40 টাকা, যাতায়াত খরচ 80 টাকা, যোগ করে কত হয় 300 টাকা। এখানে মোট আয় কত হয় 400 টাকা। কারণ ওইখানে হুবহু যা আছে তাই কিন্তু এখানে লেখে নাই, প্রশ্নে দেখলে বুঝতে পারবা। ওখানে বলেছে, এই দেখো প্রশ্নে বলেছে যে পূর্বে তৈরি করা বাজেটের বিভিন্ন খাত, মানে ওইখান থেকে বিভিন্ন কয়েকটা আমাদের নিতে হবে, আর বাকিগুলো আমাদের নিজেদের মন মতন লিখতে হবে, যে কয়টা ঘর আছে আমরা লিখে দিব। তো যোগ করে 300 হয়েছে, আর এখানে আয়ের যোগ করে হয়েছে 400। আর মন্তব্য, এখানে কিছু মন্তব্য লিখতে হবে। তা হচ্ছে এই দেখো এখানে উদ্ধৃত টাকা 40 টাকা কিভাবে আসলে আমি তোমাদের বোঝাই। ধরো এই যে বাবার কাছ থেকে পাওয়া হয়েছে কত 200 টাকা, আর সে এই 200 টাকার মধ্য থেকে সে স্কুলের টিফিন খরচ করেছে কত 60 টাকা। আর এখানে হচ্ছে উদ্ধৃতের টাকা যে 40 টাকা, 20 টাকা, 10 টাকা, 10 টাকা, 20 টাকা, এগুলো হচ্ছে সে কিন্তু জমাইছে, তাই বলেছে, ঠিক আছে। সে হচ্ছে এখান থেকে কিছু কিছু টাকা জমাইছে তার মন মতন। তুমি চাইলে তোমার ইচ্ছা মতন টাকা এখানে বসাইতে পারো। আর এখানে মন্তব্য মানে কিছু তোমাদের লিখতে হবে, যে টিফিনের অপ্রয়োজনীয় কিছু খাবো না, তারপরে খাতার অপচয় করব না, অকারণে আঁকাআঁকি করব না, অকারণে আঁকাআঁকি করব না, মাঝে মাঝে হেঁটে যাব, আমার 100 টাকা উদ্ধৃত হয়েছে, আমি এই টাকা খরচ করব না, সঞ্চয় করব। এগুলো হচ্ছে মন মতন কিছু মন্তব্য লিখতে হবে, লিখে দিবা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট, 49 পৃষ্ঠা 100। এখন চলে যাব 150 পৃষ্ঠায়। দেখো এখানে আমাদের বলেছে যে ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের উত্তর লিখি। তো এই ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করতে বলেছে, আমরা দেখে নিয়েছি, এখন আমরা এগুলোর উত্তর লিখব। দেখো 1 নম্বরে বলেছে ছবিটি কিসের, মানে এই যে উপরে যে ছবিটি আছে এটা কিসের তা এখানে লিখবো। 2 বলেছে এখানে মানুষ কয়টি লাইনে দাঁড়িয়ে আছে, তা উত্তর এখানে লিখবে। তোমরা ছবি দেখলে এগুলো আনসার দিতে পারবা। মানুষ কয়টি লাইনে দাঁড়িয়ে আছে, এই দেখো একটা লাইন, এই একটা লাইন, দুইটা লাইনে দাঁড়ায় আছে। তো এগুলো দেখে তোমরা নিজেরা উত্তর দিতে পারবা। তবে চলো আমরা উত্তরটাই তোমাদের দেখাই। এই যে দেখো উত্তর, ছবিটি কিসের, উত্তর হবে ছবিটি ব্যাংক আর্থিক লেনদেনের। 2 নম্বরে আছে এখানে মানুষ কয়টি লাইনে দাঁড়িয়ে আছে, এই উত্তর হবে এখানে মানুষ দুটি লাইনে দাঁড়িয়ে আছে। 3 নম্বর, লাইন দুটার সামনে কি লেখা আছে, উত্তর হবে লাইন দুটোর সামনে লেখা আছে নগদ গ্রহণ ও নগদ প্রদান। 4 নম্বরে প্রশ্নে বলেছে টাকা গ্রহণ লেখা কাউন্টারে কে টাকা গ্রহণ করে, উত্তর হবে ব্যাংক কর্মকর্তা। তারপর দেখো 5 নম্বরে বলেছে টাকা প্রদান লেখা কাউন্টারে কে টাকা প্রদান করে, উত্তর লিখবে ব্যাংক কর্মকর্তা। 6 নম্বরে আছে ব্যাংক প্রধানত কি কাজে লাগে, উত্তর আমরা লিখেছি আর্থিক লেনদেন ও ঋণ প্রদান করে। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট, 150 পৃষ্ঠা। এখন চলে যাবো 151 পৃষ্ঠায়। দেখো এখানে আছে এই যে এখানে কিছু ঘর আছে, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, হ্যাঁ এখানে সব ফাঁকা। তারপরে এখানে দেখো এগুলো সব ফাঁকা। তো ওইখানে এরকম ফাঁকাই আছে, তো এটা এরকম ফাঁকাই থাকবে। এটা শুধু একটা ঘর এঁকে আমাদের দেখানো হয়েছে, ঠিক আছে। তো এটা এরকম ফাঁকাই থাকবে, এটার কোনো উত্তর নেই। এখন চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে বলেছে উপরে তথ্যগুলো পড়ি এবং বাম পাশের অংশের সাথে ডান পাশে দাগ টেনে মিল করি। তো আমাদের এটা একটা মিলকরণ। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এই যে আমাদের
এই যে দেখো উত্তর, সাধারণ মানুষ টাকা জমা রাখে ব্যাংকে, এটা হবে উত্তর। তারপরে ব্যাংকে টাকা জমা রাখতে ব্যবহার করা হয় জমা স্লিপ। 3 নাম্বার, টাকা জমাকারীকে ব্যাংক মুনাফা প্রদান করে। 4, ব্যাংক থেকে টাকা তুলতে ব্যবহার করা হয় চেক। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 151 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাবো 152 পৃষ্ঠায়। দেখো গ নাম্বারে কি লেখা আছে, ব্যাংকে টাকা জমাদানের রসিদ ও টাকা উত্তোলনের চেক কিভাবে লিখতে হয় অনুশীলন করি। তো ব্যাংকে টাকা উত্তোলনের চেক কিভাবে লিখতে হয়, এখানে পুরোটাই ফাঁকা আছে, আমরা জাস্ট 2-1টা সংখ্যা দিয়ে দেখাবো, চলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এইখানে তোমাদের শাখার নাম লিখতে হবে, যে ব্যাংকে তোমাদের শাখা আছে সেই ব্যাংকের নাম। আর ধরো তোমরা হচ্ছে এখান থেকে 1000 টাকা উঠাবা, ঠিক আছে, তাই এখানে 1000 লেখা আছে, তাহলে এখানে মোট টাকাও এখানে 1000 টাকা লিখতে হবে। আর এখানেও টাকা 1000 লিখতে হবে, এখানে মোট টাকা 1000 লিখতে হবে যে এখানে, ঠিক আছে। আর এই নিচে এখানে লিখতে হবে, এই যে কথায় লিখতে হবে 1000 টাকা মাত্র। হ্যাঁ, আর এখানে হচ্ছে জমাদানকারীর স্বাক্ষর লিখতে হবে, ঠিক আছে। আর এখানে কথা লিখতে হবে 1000 টাকা মাত্র। তো এইখানে এতটুকুই কাজ, আর কিছু না, দেখো একদম সামান্য, ঠিক আছে। আর এখানে শাখা নং তো দেওয়াই আছে, আর মোবাইল নং তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের নাম লিখতে হবে, মানে যে নাম, মানে যার নামে টাকা তার নামটা লিখতে হবে, ঠিক আছে। তারপর নিচে আমাদের একটা ঘর ছিল, দেখো নিচের ঘরে তোমাদের এখানে লিখতে হবে, দেখো এখানে লেখা আছে সোনালী ব্যাংক লিমিটেড। তো তোমাদের যে নামে ব্যাংক খোলা সেই নামে এখানে ব্যাংক থাকবে, ঠিক আছে। আর এখানে তারিখ দেওয়া থাকবে, ঢাকা, সবকিছু দেওয়াই থাকবে। তো তোমরা এখানে পে টু, এখানে নাম লিখতে হবে, মানে যার নামে পে করা হচ্ছে তার নাম। আর এখানে আছে ডেট, হ্যাঁ ডেট মানে তারিখ লিখতে হবে। আর এখানে টাকা লিখতে হবে, মানে কত টাকা তুমি নিচ্ছ সেই টাকাটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এতটুকুই। আর এখানে হচ্ছে তোমার নাম লিখতে হবে, এই যে দেখো বাংলায় লেখা। তো এতটুকুই, আর কোনো কাজ নেই। এই ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তরও কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বার লেখা আছে, ব্যাংকে টাকা জমাদান ও উত্তোলনের ভূমিকা অভিনয় করো। মানে তোমাদের একটা অভিনয় করতে হবে ব্যাংকে গিয়ে, যে তোমরা টাকা কেউ তুলতেছো, আবার কেউ জমাদান করতেছে। তো খেয়ে দিয়ে কাজ নাই, ব্যাংকে গিয়ে এরকম অভিনয় করতে যাবে। তো এটা একটা সামান্য কথা মাত্রই। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে।